সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটেল নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত দুজন অতিথি। শুরুতেই পরিচয় করে দিতে চাই তাদের সঙ্গে। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, স্বাগত জানাচ্ছি। আছেন অলিউল্লাহ নোমান, বিশেষ প্রতিনিধি দৈনিক আমার দেশ, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে বেশ কিছু বিষয় আজকের ভাষণ থেকে আমরা জানতে পেরেছি, বিশেষ করে নতুন বাংলাদেশ, নতুন যে রাষ্ট্র সংস্কারে তার নানান দিক নির্দেশনা এখান থেকে আমরা পেয়েছি। 6টি কমিশন গঠনের কথা বলা হয়েছে, একেবারে নির্বাচন কমিশন, দুদক থেকে, পুলিশ প্রশাসন থেকে 6 জন বিশিষ্ট নাগরিকের সাথে সংশ্লিষ্ট তারা আছেন। এই কমিশনগুলো তারা পরিচালনা করবেন এবং 1 অক্টোবর থেকে এখানকার কাজ শুরু হবে। এই 6টি কমিশন সংস্কার কতটুকু জরুরি এই মুহূর্তে, কি মনে করছেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটেল নিউজের সম্মত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচক অলিউল্লাহ নোমানকে আমার শুভেচ্ছা। আসলে উনি বারবার উল্লেখ করেছেন একটা বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, বিপ্লবের পর তো আমূল পরিবর্তনই হওয়ার কথা। তো এখন যেহেতু সরকার বলছেন বিপ্লব, কিন্তু বিপ্লবী সরকার গঠন হয়নি। আচ্ছা, বিপ্লবী সরকার গঠন হয়নি। এখন তারা 1 মাসের অধিক হয়ে গেল, তাদের 6টির ক্ষেত্রে সংস্কার করতে চেয়েছে, ভালো উদ্যোগ। আসলে এগুলো কিছু নেই। আপনার বিচার বিভাগ বলেন, প্রশাসন বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, সংসদ নির্বাচন বলেন, মানে কোনো কিছুই তো নেই। এইটা করলে পরে মোটামুটি একটা আপনার এতে একটা শুরু হলো। মানে নির্বাচনের আগে তো বিশেষ করে আপনারা যেহেতু চাচ্ছেন যে একটা যৌক্তিক সময়ের পর নির্বাচনে অংশ নেবার জন্য, তো সেখানে তো এই সংস্কারগুলো অত্যন্ত প্রয়োজনীয় বলেই তো নিশ্চয়ই মনে করছেন, বিশেষ করে নির্বাচন ব্যবস্থার যে সংস্কারটি দরকার। নির্বাচন ব্যবস্থার সংস্কার ব্যাপারে আমি অনেক আগে বলেছি যে বাংলাদেশে 91 সাল, 96 সাল, 2001 সাল, 2008 সাল ভোটের ক্ষেত্রে কিন্তু মানুষ অবাধে ভোট দিতে পেরেছে, বাধা বিঘ্ন দেওয়া হয়নি, প্রার্থীদের উপর হামলা হয়নি। তো 8 সালের নির্বাচনটা, ওইটা নির্বাচন কমিশন যতটুকু না করেছিল সেটা ওয়ান সরকার। আমি এখন নিশ্চিত করে বলতে 10% ভোট শুধু নৌকা মার্কা প্রতীকে ছিল মানা ছিল, যার প্রমাণ হলো যে আমরা নির্বাচন ব্যবস্থা দেখেছি 8টা থেকে ভোট শুরু হয়, 1টা না 4টা পর্যন্ত হয়, বিরতিহীন হওয়ার পরে একজন করে এজেন্ট থাকে প্রত্যেকটা পার্টির, চিফ এজেন্ট। সে যে রুমে থাকে বা তাকে বলা হয় যে রুমে ভোটের বাক্স নিয়ে আসা হবে, সেখানে থাকে, তার সামনে অন্য অন্য রুমে যে ব্যালট বাক্সগুলো থাকে সেগুলো নিয়ে এসে ওখানে রাখা হয় এবং বিরতিহীনভাবে চলতে থাকে এবং তার ভোট গণনা শুরু হয়। এইবারই ওই 8 সালের নির্বাচনে 29 ডিসেম্বর প্রথম শুরু হলো, 8টা থেকে 4টা ভোট হলো, কিন্তু আধা ঘন্টা বিরতি দেওয়া হলো। ওই আধা ঘন্টা বিরতির ভিতরে ওই অকামটা করেছিল সেই সময় সরকার, যে কারণে ভোটের পার্সেন্টেজ আজ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত ভোট কারচুপি হয়েছে, 100% হয়েছে, মিথ্যা ভোট হয়েছে, মিথ্যা ভোট হয়েছে, 86% ভোট কাস্ট হয়নি। ওটা কাস্ট হয়েছে ওই 10%, 76%, 5% হতে। আপনি কি মনে করছেন যে এই যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো যদি করা সম্ভব হয় নির্বাচনের আগে, তাহলে আবারও সেই 86% না হলেও অনেকটা কাছাকাছি ভোট পড়বে? আপনি কি এরকম কিছু মনে করছেন? নির্বাচন কমিশন সংস্কার আপনার যতই করেন না কেন, সরকার যদি নিরপেক্ষ না হয় তাহলে কোনোভাবে ভোট সম্ভব না। একই প্রশ্ন। এবং যেটা আমি বললাম, যেটা এই দেশেরই সরকারের, এই দেশের নির্বাচন কমিশন তো 91, 96, 2001 সাল, 2008 সালটা ওইটুকু বাদ দিলে পরে নির্বাচন তো সুষ্ঠুভাবে তো হয়েছে। এই সব টিএন সেশনের কথা বলে, ভারতের নির্বাচন কমিশনের কথা বলে, আমাদের বাংলাদেশের সুন্দর নির্বাচন হয়েছে। মূল হলো নির্বাচনের ক্ষেত্রে মূল হলো নিরপেক্ষ সরকার। সেই প্রশ্নেই অলিউল্লাহ নোমান আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে ভীষণ প্রত্যাশার আসলে আমরা দাবি রাখছি তার কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে তিনি নিশ্চয়ই এসে সব সমস্যার সমাধান করে দেবেন। আমাদের ধুঁকতে থাকা বাংলাদেশ 53 বছর পার করে এসেছে, কিন্তু আমরা এখন এসে দেখছি যে আমাদের অনেক কিছুরই আসলে সংস্কার প্রয়োজন। সেই সংস্কারগুলো আসলে নির্বাচনও খুব বেশি প্রয়োজনীয় একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে, কেননা নির্বাচন ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চিন্তা আমরা সেভাবে আসলে করতে পারিনি। আপনার কাছে কি মনে হয় এই সংস্কারগুলোর ব্যাপারে? ধন্যবাদ আপনাকে এবং আপনাদের দর্শককে।
আসলে বাংলাদেশের 53 বছরে আমরা, আপনি সঠিক কথা বলেছেন, 53 বছর পরে এসে আমরা আমাদের সংস্কারের মানে প্রশ্ন উঠছে, মানুষ সংস্কারের দাবি করছে। মানে আমরা কি আমাদের যে গত যে 3টা নির্বাচন হয়েছে এটা তো বাংলাদেশের মানুষ জানে, এটা বলার কিছু নাই। তো এই 3টা নির্বাচন আমাদের কিন্তু 91-এ মানে এরশাদ পতনের পর বাংলাদেশের নির্বাচন, অ্যাটলিস্ট নির্বাচনটা সুষ্ঠু হওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। মানে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র একটা অংশ হচ্ছে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্রের আরও অনেক বিশাল বিষয় আছে, তার মধ্যে সুষ্ঠুভাবে মানুষ ভোট দিবে, মানুষ যাকে যে তাকে নির্বাচিত সরকার মানে অন্যান্য বিষয়ে কতটুকু সদিচ্ছার সাথে রাষ্ট্র পরিচালনা করবে এবং বাংলাদেশের রাষ্ট্রকে এগিয়ে নেওয়া, যে কোনো রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য একটা সদিচ্ছা, রাজনৈতিক ভাষা বলে রাজনৈতিক সদিচ্ছা, সব কিছুর একটা রাজনৈতিক সদিচ্ছা লাগে। আপনি দেখেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় 3 জোটের একটা রূপরেখা ছিল, রাজনৈতিক সদিচ্ছার কারণে বা যেভাবে হোক রাজনৈতিক এটার কারণে ওই 3 জোটের রূপরেখার বাস্তবায়ন হয় নাই। যে এই এখন যে এই ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, বিপ্লবের সময়ই কিন্তু লাস্ট দিকে এসে প্রথম তো আপনার কথা উঠছিল কোটা সংস্কার নিয়ে। কোটা সংস্কারের একটা পর্যায়ে বিপ্লবের কিন্তু একটা শেষ পর্যায়ে গিয়ে রাষ্ট্র সংস্কারের একটা দাবি উঠছে, বা বিভিন্ন পর্যায় থেকে, বিভিন্ন মহল থেকে, বিভিন্ন কর্নার থেকে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছিল। তখন এই স্লোগান উঠছিল রাষ্ট্র সংস্কারের। এই যে রাষ্ট্র সংস্কারটা কি, আসলে কি সংস্কার চায় মানুষ, সেটা তো কোনো সংজ্ঞা নেই। রাষ্ট্র সংস্কার বলতে কি বোঝাচ্ছে সেটা এই আমার মনে হয় আজকের এই বক্তব্যের মাধ্যমে মানে উনি যে 6টা কমিশন গঠনের কথা বলছেন, এর মধ্যে রাষ্ট্র সংস্কারের কিছুটা হলো একটা গাইডলাইন মানে পাওয়া গেছে, রাষ্ট্রটা কি সংস্কার করতে চায়। এবং কিন্তু রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে কিন্তু চাচ্ছিল যে সংস্কারের একটা রূপরেখা আসুক। গণতান্ত্রিক রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় আপনাকে, তাহলে আপনার প্রথম যে ভোট দেওয়ার মানুষের অধিকার, মানুষের মত প্রকাশের অধিকার, তারপরে সুষ্ঠু বিচারের অধিকার, ন্যায় বিচার, যেটাকে আমরা ন্যায় বিচার বলি, ইনসাফ বন্য ভাষাতে ন্যায় বিচার বলি। তো বাংলাদেশে কিন্তু গত যে 16-17 বছরে, বিশেষ করে 111-এর গভর্নমেন্ট থেকে, আগে তো কিছুটা মানুষ কিছু ন্যূনতম ন্যায় বিচারের একটা ছিল, মানুষের প্রত্যাশা ছিল তখন আগে হতো। কিন্তু 111-এর সরকার একটা সময় থেকে শুরু হচ্ছে ক্যাঙ্গারু আদালত গঠন করা। মানে 111 সরকার আপনি দেখছেন যে জাতীয় সংসদ ভবনের সামনে কতগুলো আদালত, এটাকে মানে ক্যাঙ্গারু আদালত বলে হিসেবে তখন থেকে মানুষ বলতো। এবং একইভাবে তারা সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণে 111 দেখাই দেয় গেছে কীভাবে সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণ করতে হয়। একটা দেশের বিচার বিভাগ যদি সরকারের নিয়ন্ত্রণে থাকে, তো সেখানে আর ন্যায় বিচারের কোনো প্রত্যাশা মানুষ করতে পারে না। তারা যদিও মানে বিশেষ করে রাজনৈতিক প্রশ্নে, মানে রাজনৈতিক আদর্শের প্রশ্নে যদি কোনো মামলা সুপ্রিম কোর্টে যায়, সেটা কোনো দিনও মানে ওই যে সরকার ছিল তাদের বিপক্ষে কোনো আদেশ বা কোনো নির্দেশনা, তারা বরং ওই সরকারের পক্ষে যেগুলো আইনটাকে তারা ওইভাবে একটা ব্যাখ্যা দাঁড় করে দিয়েছে। তো বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র কিন্তু আপনি কী সংস্কার করেন, বাংলাদেশের রাষ্ট্রটাকে তারা মানে রাষ্ট্রের যে কাঠামো, গণতান্ত্রিক সংস্কারের একটা রাষ্ট্রের যে কাঠামো, সব কাঠামোকে তারা ধ্বংস করে দিয়েছিল। তো এই ধ্বংসস্তূপ থেকে যদি রাষ্ট্রকে সংস্কার হতে হয়, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, আপনি মানে বিশেষ করে যদি বিচার বিভাগ, শাসন বিভাগ বলেন, প্রশাসন বলেন, প্রশাসনে বিভিন্নভাবে প্রশাসনকে মানে একটা দলীয় প্রশাসন, হ্যাঁ, যে বিষয়গুলো এখন সবথেকে বেশি আসলে আলোচিত হচ্ছে, এইগুলোকে মানে এতগুলো সংস্কারের দৈন আমি মনে করি যে তারা যে কমিশন গঠন করছে, কমিশনগুলো একটা সঠিক রূপরেখা দিবে বা কিভাবে সংস্কার করা দরকার, বা সংস্কারের একটা সঠিক গাইডলাইন দিবে যে এইভাবে সংস্কার হতে পারে, আইনগুলো এইভাবে তৈরি হতে পারে। তো শুধু এই সংস্কারের পরে আপনি যদি নির্বাচন কমিশন যদি আপনি নিরপেক্ষ না হয়, নির্বাচন কমিশন, আমি বিচারপতি রৌফ সাহেব যখন 91-এর ইলেকশন নির্বাচন, আমরা অনেকগুলো প্রসঙ্গ আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই, যেহেতু হ্যাঁ শেষ করবেন। বিচারপতি রৌফ সাহেব, আমি নির্বাচন কমিশন থেকে যাওয়ার পর আমি ইন্টারভিউ নিয়েছিলাম, প্রসঙ্গ করে বলতে হয়। তো উনি বলছিলেন, আমি বলছিলাম স্যার নিরপেক্ষ নির্বাচন কী হতে, বলতে নিরপেক্ষ নির্বাচন তখন হবে যখন সব রাজনৈতিক দলগুলো চাবে নির্বাচন কমিশন, আমরা কোনো নির্বাচন গন্ডগোল করবো না, মানুষ যাকে তাকে ভোট দিবে, কিন্তু যারা ক্ষমতায় থাকে তারা তো আসলে সেভাবে আসলে চায় না, তাদের চাওয়াটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে। জনাব হাবিবুর রহমান হাবিব, অনেকগুলো প্রসঙ্গ আজকের আমরা অন্তর্বর্তী সরকারের যে ভাষণটি ছিল তার মধ্যে আসলে আমরা পেয়েছি। বিশেষ করে বর্তমান 5 আগস্টের পর আমরা দেশের নানান ধরনের অসঙ্গতি আমাদের চোখে পড়েছে, নানান ধরনের অস্থিরতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, নানান দাবি দেওয়া চলছে। বিশেষ করে শ্রমিক মালিকদের মধ্যে যে দ্বন্দ্ব, পোশাক খাতে যে সমস্যার মধ্য দিয়ে আমরা এখন যাচ্ছি, সেটা নিয়ে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে কথা বলেছেন যে দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কের সূচনা করতে চাই। আজকেও আমরা জানি প্রায় 1.5 শতাধিক পোশাক শ্রমিক
শ্রমিক কিন্তু শিল্প কারখানা সেখানে কিন্তু বন্ধ আছে, কাজ চলছে না। এই বিষয়টি নিয়ে আসলে এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে এটা দীর্ঘদিনের মানে কি বল দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে এরা আসলে খুবই মানে অসহায় হয়ে গেছে। যে কারণে তারা যে বেতন পায় সেই বেতন দিয়ে তাদের বাড়ি ভাড়া দিয়ে তাদের ন্যূনতম খাওয়ার জোটে না। তাছাড়া পোশাক মালিক সমিতি বা তারা মালিক যারা, তারাও বর্তমান বিশ্ববাজারে তারা প্রতিযোগিতা অনেকখানি হিমশিম খাচ্ছে। যে পরিপ্রেক্ষিতে তারাও বেতন ঠিকমতো দিতে পারছে না, উৎপাদন ঠিকমতো হচ্ছে না। এর বাইরে একটা চক্রান্ত আছে। সেই চক্রান্ত পতিত সরকারের কিছু তো রয়ে গেছে এখানে। তারা বিভিন্নভাবে যখন শ্রমিকরা আন্দোলন করে তখন তাদের উপর গুলি চালিয়েছে। এখন আবার তারা ভিন্নভাবে পোশাক শ্রমিকদের ব্যাপারে আমার কনসিডারেশন একটু থাকবে, এই কারণে তাদের প্রতি সহানুভূতি থাকবে, এই কারণে তারা একেবারে কম বেতন তারা পায়। বেতনটা সময় তো পায় না। তো পেটে যখন ক্ষুধা থাকে তখন তাকে কোনো কিছু দিয়েই তাকে বোঝানো। তানসেনের গান শুনেও লাভ নাই, দেলোয়ার হোসেন সাইদের আওয়াজ শুনেও লাভ নাই, বা ওই যে আজহারিনী একটা আছে সুন্দর সুন্দর করে কথা বলে, ও তার কানে যাবে না। এই জন্য তাদের প্রতি আলাদাভাবে নজর দেওয়ার দরকার আছে। পোশাক মালিক যারা আছেন তাদের সাথে বসে এইগুলি সমাধান না করা পর্যন্ত আপনার এদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসা বা এদেরকে বসে যেতে বলা বা তারা আন্দোলনের রাজপথে ফিরে আসা, এসব কথা বলে তাদের কানে যাবে না। তাদের বেলা প্রথম একটা মতামত বা একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং আমি এই সরকারকে এটুকু বলবো, তারা যে সংস্কার করতে চাচ্ছেন, এই সংস্কার পাশাপাশি সর্বপ্রথম দরকার দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি লাগামহীন। কিন্তু আপনি ফলের বাজারে যান, 5 তারিখে যে দাম ছিল, 5ই অগাস্ট যে দাম ছিল, তার চেয়ে তো 100 টাকা 50 টাকা বেশি। বেশ করে ইম্পোর্টেড ফল যেগুলি আছে, আমাদের দেশের ফল যেগুলি আছে সেগুলির কথা বাদ দিলাম। আপনারা কৃষকেরা যখন মাঠে তারা সবজি বিক্রি করে খুব কম দাম পায়, এখানে এসে সেই সিন্ডিকেট এখনও বহাল। প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট করে গিয়েছিল আওয়ামী লীগ দীর্ঘ 15.5 বছর ধরে, সেই সিন্ডিকেট কিন্তু এখনও আছে, যে কারণে মানুষের ভিতরে অস্থিরতা রয়ে গেছে। সেই জন্য এই পোশাক শিল্পর দিকে আমি খেয়াল করে দেখছি যে এরা আজকে শুধু পোশাক শিল্পে না, আরও দু একটা জায়গা তো সরকারের যে সমস্ত লোকজন ছিল যারা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এই সালমান এফ রহমান আরেকজনের নাম, এই শেয়ার মার্কেটে যে কলঙ্ক করে গিয়েছে, কত মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু তার ধ্বংস করে দিয়েছে। আপনার কুইক রেন্টারের নামে এই যে ক্যাপাসিটি চার্জ, কত হাজার হাজার কোটি টাকা তার যে কাজের লোক, একটা লোকও কিন্তু আওয়ামী ঘরানার বাইরে না। হয় আওয়ামী লীগ সরাসরি করে, তাহলে আওয়ামী লীগের পক্ষের ব্যবসায়ী তারা। বাইরে একটা লোক আপনি দেখান তো, যে লোকটা কুইক রেন্টার এই প্ল্যানগুলি পেয়েছে, যেখানে কাজ উৎপাদন না করলেও টাকা পাবে, করলেও টাকা পাবে। এই যে একটা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। সরকার এর সময় দুর্নীতি হয়, সেই দুর্নীতি সরকার নিয়ন্ত্রণ করে, কিন্তু এখানে সরকার দুর্নীতি থেকে বৈধ করে দিল, ইন্ডেমনিটি দিয়ে দিল, এর কোনো জবাবদিহিতা নাই। উৎপাদন করলেও টাকা পাবে, না করলেও টাকা পাবে, দাম একজন একভাবে নিচ্ছে। এই সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আজকের ভাষণ থেকে বিশেষ করে আমরা যে পদক্ষেপগুলো নেবার কথা শুনলাম, সেখানে আসলে বিএনপি তাদের পক্ষ থেকে কিভাবে সহযোগিতা করবে এসব সংস্কার? আমরা তো এই সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চাই, কিন্তু সরকারকে কিন্তু সহায়তা নিতে হবে। আচ্ছা, সরকারের কিছু কিছু আচরণ, সরকারের মধ্যে কিছু উপদেষ্টা, তাদের আচরণে মনে হয় যে সব কিছু তারাই করেছে। এই দেশে আন্দোলন সংগ্রামে বিএনপি নামক একটা বড় দল, সর্বশেষ যার 200-র মতো নেতাকর্মী মারা গিয়েছে, 600-র মধ্যে 200-র মধ্যে তাদের, 200 650-র মধ্যে, তো এদের কোনো অবদান নেই, যখন ইতিমধ্যে বলেও ফেলেছে। পাশাপাশি এইটাকে কেউ একেবারে নিজেদের মনে করতেছে। একটা বুঝতে হবে, এই সরকার কিন্তু জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার না। সবাই মিলে আমরা আন্দোলন করেছি, ক্ষমতা গিয়েছে কয়েকজন, এবং তাদের এই আন্দোলনে খুব বেশি বড় ভূমিকা ছিল তা কিন্তু না। এই আন্দোলনের জীবনদানের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে কারা? এই যে টোকাই শ্রমিক যারা, গ্যারেজের শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যান চালক, তার বেবি চালক, এরা মারা গেলাম হিসাব করেন, 652 জন হিসাব করেন। বিএনপি 200 বাদ দেওয়ার পর জামাতে থাকে 73 জন, 63 জন ঘরে বসে থাকে, বাচ্চারা সব গুলি খেয়ে মারা গেছে, হেলিকপ্টার গান করে গুলিতে বিভিন্ন। আর মারা গেছে বৈষম্য বিরোধী ছাত্রদের হয়তো 50 জনের কাছাকাছি। আর কারা? আর সব তো তারা। আজকে তাদের কোনো প্রতিনিধিত্ব এখানে আছে? তাদের কথা কেউ বলে? কেউ বল না। তো এখন এইভাবে চলতে থাকে। এখন দেখেন সরকারের একটা
14 তারিখে একটা সমাবেশ করতে যাচ্ছে, মানে এই যে আত্মার মাগফিরাত কামনা করার জন্য হোক আর যাই হোক আর কি, যেটা একটা শোক দিবস বলেন যে কোনো একটা পালন করতে যাচ্ছে। কোথায়? চীনমৈত্রী এর কাছে আর কি, 5 কোটি টাকার উপর বাজেট। এইটা যদি সবাইকে নিয়ে করে সেটার একটা কথা। সরকার যদি নিজেরা টাকা খরচ করে তাদের দিয়ে করাবে, সেটা কিন্তু আমার দ্বিমত আছে। কিন্তু আপনাদেরকে দ্বিমত জানানোর, অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে আপনাদের দ্বিমত জানানোর সুযোগ কি আছে তাদেরকে, যে এই আন্দোলন আপনি যেমনটি বলছিলেন যে এই আন্দোলনের তো সবার অবদান আছে, তাহলে সবাই কেন সুযোগ পাচ্ছে? কিন্তু সবার অবদান তো এখানে দেখা হচ্ছে না। আপনারা কি সেই প্রতিবাদ জানাচ্ছেন? না, আমি তো আমার বক্তব্যের মধ্যে বলছি, আমি এই আন্দোলনটা যে ছিল, যে আন্দোলনটা যেটা হলো, আজকে যারা সরকারে আছে তারা কি চেয়েছে সরকারের পদত্যাগ চেয়েছে? তারা কি এক দফা চেয়েছিল? তাদের দাবি একটু দাবি ছিল তো কোটা সংস্কার। সেটা যদি 18 সালে 20% কোটা রেখে যদি দিয়ে দিত, ছাত্রের ঘরে ফিরে যেত। আবার সরকার অহমিকা ক্ষমতার দম্ভে যদি এই কোটা যদি আবার ফিরে না নিয়ে আসতো, তাহলে এরা আন্দোলন করতো, এরা কি মন্ত্রী হতো, এরা কি এই সরকারে আসতো না। এখানে সরকার করেছিল পাপের কারণে দাম্ভিকতা দেখা গেছে, আর তাদের দুর্নীতি বস্তা টেলিভিশনে বেরোচ্ছে, তার দুর্নীতি চিত্র। ভয় পেয়ে গেছিল সরকার যে আমাদের দুর্নীতি বের হয়ে আসবে। কয়েকদিন টেলিভিশনে বলে যে প্রধানমন্ত্রীর বাসায় এত পাওয়া গেছে, যে প্রধানমন্ত্রী নিজে বলেছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টার ছাড়া চড়েই না। এই যে কথা বলছে, এইটা ঢাকার জন্য এই কোটাটা আবার বহাল করলো। এবং দেখেন এই যে সংক্ষিপ্ত যে রায়টা দিল, সেটি যদি প্রথম দিনেই পূর্ণাঙ্গ রায় দিয়ে দিত 7%, এটা কিন্তু ঘরে ফিরে যেত, এতগুলো লাশ পড়তো না, এতগুলো মায়ের বুক খালি হতো না। আজকে কি হতো? এই জন্য বলি যে এই যে আমরা এই যে দীর্ঘদিন ধরে 15.5 বছর ধরে লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেছে, নির্যাতিত, দেশনেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলার সাজা খেয়েছে, তারেক রহমান মিথ্যা মামলার সাজা খেয়েছে, ডাক্তার জুবাইদুর রহমানের মতো একজন এই প্রশ্নটা দিয়ে আসি। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনার কাছে আবার ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। যে জনাব হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে হাবিব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে আমার প্রশ্ন হলো, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর যে সকল সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন বা নিচ্ছেন বা আগামী দিন নেবেন, সব বিষয় মিলিয়ে এই উদ্যোগগুলোর সংস্কারকরণ বিষয়গুলো কি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখছেন, এবং এই বিষয়টিকে আপনি আজকের জন্য আগামী দিনের জন্য এই অন্তর্বর্তী সরকার যে সংস্কার নিচ্ছে আমাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কি বার্তা দিচ্ছে? এই মুহূর্তে আরো একজন আছেন। দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রাজবাড়ির বালিয়াকান্দি থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি, বলবেন। আমার মিস্টার উপস্থাপক, আমার প্রশ্নের মাঝে কিন্তু আপনি প্রশ্ন করতে চান। আমি আমাদের শ্রদ্ধেয় নেতা হাবিবুর রহমান হাবিব ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে এই যে এই আন্দোলনে কিন্তু বিএনপি, জামাত, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্ররা ছিল এক কোঠা আন্দোলন। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে ছাত্র কোঠা আন্দোলনের যে বৈষম্য, ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, এরা বিভিন্ন জায়গায় যে সমস্ত মন্তব্য করছে বিএনপি সম্পর্কে, এটা অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে বলি, আমার হাপুন ভাতিজা ঢাকা বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের 2য় বর্ষের ছাত্র, সে যখন মারা যায় 3 তারিখে তার লাশ খুঁজতে আমি সরোয়ার দিতে যাই, বিভিন্ন হাসপাতাল ঘুরে আমি সরোয়ার দিতে যাই, তার লাশ পাই। সেখান থেকে তার লাশ নিয়ে যখন আমি নারুয়াতে আসি, আমার গ্রামের বাড়ি নারুয়া, বালিয়াকান্দির নারুয়া, আমি আমার পরিচয় জীবনে আপনার কাছে দেই নাই, যেহেতু আপনি অনেক সময় আমাকে করছেন টকশোর মাধ্যমে। আপনার প্রশ্নটি একটু ছোট করে বললে আমাদের জন্য নিতে সুবিধা হবে। নেতা কর্মী, যাই হোক, আমার সেই কবর দেওয়ার জন্য তাকে দিচ্ছেন আছেন, আপনি আছেন, আপনি বলবেন, আপনি একটু ছোট করে বলবেন। আমার প্রশ্নটা একটু শুনতে হবে হাবিব ভাইকে। তা ওই লাশ যখন দাফন করতে যাই, তখন ওই পুলিশ
আমরা 5টায় জানাজা করার জন্য অনুরোধ করি, পুলিশ আমাদেরকে 1 ঘন্টার মধ্যে লাশ দাফন করার জন্য নির্দেশ দেয়। সেই পুলিশ এখনো কিন্তু এই থানায় আছে, সেই কিয়নো এখনো এই থানায় আছে যারা এই নির্দেশ দিচ্ছে। আর আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের রাজবাড়ির 1 আসনের মাননীয় সংসদ সদস্য সাবেক আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম, উনি আপনাকে ধন্যবাদ ওয়াহাব, আপনি আমাদের সঙ্গে থাকেন। আপনার প্রশ্নটি আমরা নিয়েছি। জনাব হাবিবুর রহমান হাবিব আমাদের প্রথম যিনি ছিলেন খসরু, তার প্রশ্নের উত্তরটি একটু প্রথমে নিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা পাবার পর তিনি যে সংস্কারগুলোর কথা বলছেন, বিশেষ করে আজকে যে সংস্কারগুলোর কথা বলেছেন, সেগুলো আসলে কি বার্তা দিচ্ছে জনগণকে? না, সেগুলো জনগণকে আশ্বস্ত করার বার্তা দিচ্ছে। তাদের এই যে যেটা বলেছেন, তারা সংস্কার করার জন্য 6 জনের উপর দায়িত্ব দিয়েছেন, যাদের উপর দায়িত্ব দিয়েছেন সে লোকগুলো আমাদের পছন্দের লোকই তারা। তো এটা আমি বিশ্বাস করি, তারা কাজ করলে আশা করি যে মানুষের প্রত্যাশা অনেকখানি পূরণ হবে। রাজবাড়ি থেকে ওয়াহাব আব্দুল ওয়াহাব যেটা বলছেন যে সেই পুলিশরা ঠিক কথা বলেছে। তো আমাদের পাবনাতে যে পুলিশের সামনে গুলি করে আমাদের 2 জন ছাত্রকে মারলো, অনেকগুলি আহত করে, সেই ওসি এখনও আছে। আমার ঈশ্বরদীতে যিনি করলেন ট্রান্সফার হয়েছে, এখনও সে আছে, যে সরাসরি গুলি করলো। তো এর প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তারা রয়েছে। এটা সরাতে সময় লাগবে, কারণ আপনি কাকে নিয়ে আসবেন, যাকে নিয়ে পরবর্তী সময় তাই আমার এই কাপটা এখানে আসি, সরায় এখানে নিয়ে আসলাম, এখানে কাপটা সরায় এখানে নিয়ে আসলাম, এর বাইরে তো নতুন খুঁজে হওয়া মুশকিল। আমি তারপরে প্রথমেই বলেছি, সবাইকে চরিত্র নষ্ট করে দিয়েছে, ভালো থাকার কোনো সুযোগ ছিল না। তো ড্রেনের ভিতরে আপনি যত সাবানই দেন না, সুগন্ধি দেন না কেন, ড্রেন পানি যদি অব্যাহত চলতে থাকে, আসতে থাকে, ওটা আপনার গন্ধ দূর হবে না। তো এখন সরকার এই জায়গায় নিয়ে গেছে। তবে আমি আশাবাদী হতে চাই, ভবিষ্যৎ জেনারেশন যারা সামনের দিকে আসবেন তারা যেন আবার ওইটাই ধরতে হয়। ডায়াবেটিস রোগীর সন্তান ডায়াবেটিকই হবে তারপরেও আমাদের চলতে হবে। আমি আশা করি যে এই যে আরেকটা কথা বললেন আমার ভাই, ইম্পর্টেন্ট কথা বলছেন, সমন্বয়কেরা বিভিন্নভাবে কথা বলছেন, আমি তাদেরকে খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের কথা বলা মোটেই সমীচীন না। আমাদের অনেক অনেক কষ্ট আমাদের আছে, হুট করে এটা হয় নাই, 36 দিনের আন্দোলনের ফসল এটা না। বললাম না, এই সংগঠনটা গিয়ে তো সব মুসলেখা দিয়ে ফেলছিল, বিবৃতি দিয়েছে না, তাদের পরিবারের লোকেরা বলছে আমাদের ভালো খাওয়াইছে, আমাদের ভালো ব্যবহার করেছে, এগুলো দেখছি না আমরা। কিন্তু এখন এগুলি তো ভুলে গেলে তো হবে না, তাদেরও মনে করতে হবে যে আমরাই শুধু আন্দোলনটা করি না, তাদের পিছনে এই যে শ্রম, এখানে কি আপনার শ্রমিকের প্রতিনিধিত্ব আছে? শ্রমিকদের তো প্রতিনিধি থাকা দরকার, 2 জন উপদেষ্টা শ্রমিকও হওয়া উচিত, কারণ তাদের লোক মারা গেছে বেশি। আমরা এগুলিকে প্রাথমিকভাবে, যেহেতু একটা সরকারের পতন হয়েছে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এর ভিতরে ধরেন আসিফ নজরুল যিনি আন্দোলনের সময় ছিলেন, আমরা কি একটু পরে আসবো, অলিউল্লাহ অনুমানের কাছ থেকে একটু আসি। সেটি হচ্ছে যে আমি বলছিলাম যে আজকে আসলে অনেকগুলো বিষয় নিয়ে ভাষণে এসেছে, বিশেষ করে বহুল আলোচিত 5টি যে হত্যাকাণ্ড, সাগররুনি সহ 5টি হত্যাকাণ্ডকে বিশেষ প্রায়োরিটি দেওয়ার কথা বলা হয়েছে, বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে এবং দ্রুততম সময়ে নিষ্পত্তি হবে। এই হত্যাকাণ্ডগুলোর সমাধান আমরা আসলে বছরের পর বছর অপেক্ষা করেছি, নানান সময় তাদের রায় পিছিয়ে গেছে। এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? গুমের ক্ষেত্রেও কিন্তু এই সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক যে গুম বিরোধী যে কনভেনশন, সেখানেও তারা সিগনেচার করেছে। কিভাবে দেখছেন বিষয়গুলোকে? আজকে যে কমিশনের কথা, মানে গুমের বিষয়ে যে একটা কমিশন গঠন করা হয়েছে, সেটা আসলে খুবই ভালো উদ্যোগ। কারণ বাংলাদেশে মানে শেখ হাসিনার যে ফেসিবাদী সরকার ছিল, সেই সরকার, আপনি জানেন যে সবাই জানে এই দেশের মানুষ, মানে কত মানুষ গুম হয়েছে এটা কিন্তু হিসাব নাই এখন পর্যন্ত। আয়নাগরের থেকে কিছু মানুষ বের হয়ে এসেছে, যে এই যে আয়নাগর, মানে আয়নাগর বানানো হলো, এটা তো কোনো বাংলাদেশের কোনো আইন বা পৃথিবীর কোনো আইনে এই ধরনের কোনো নিয়ম নাই। একটা মানবাধিকারের কত চরম গুম, মানবাধিকারের লঙ্ঘন, এটা বা মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু জাতিসংঘের আপনি যেটা বলেন কনভেনশনে তার বাংলাদেশ স্বাক্ষর করেছে। তো মানবতা বিরোধী অপরাধ হিসাবে এগুলার কিন্তু একটা বিচার হওয়া উচিত। এই বিচারের আগে একটা সুষ্ঠু তদন্তের দরকার। আমি মনে করি যে এই কমিশন যদি বাংলাদেশে যে গুম হয়েছে, বা বলা হয় যে কখনো বলা হয় 600 মানুষ বা 700, যতজনই হয়ে থাক, বা একজনই হয়ে থাক, 5 জনই হয়ে থাক, এই যে গুমের বিষয়গুলো, এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। এবং এই গুমের সাথে যারা জড়িত ছিল, আমি মনে করি যে এই কমিশন প্রত্যেকটি গুমের ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদেরকে খুঁজে বের করার জন্য একটা গাইডলাইন দিবে সরকারকে, এবং সেই গাইডলাইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিচার হবে। এবং গুমগুলোর যারা হুকুমদাতা,
এবং তারা এই গুম জন্য ইনফ্লুয়েন্স করছে, গুম করার জন্য যারা ইনফ্লুয়েন্স করছে বিভিন্ন বাহিনীকে, তাদের আমার মনে হয় কঠোর শাস্তির আওতায় আনা উচিত। না হলে ভবিষ্যতে কিন্তু এগুলা যদি একটা অপরাধের যদি বিচার না হয়, তাহলে মানুষ কিন্তু অপরাধ করতে উৎসাহিত হয়। এটা আরেকটা অপরাধকে উৎসাহিত করে। সুতরাং এই যে এই সরকার মানে বিগত সরকার গুম করার কারণে যদি তাদের বিচার না হয়, তাহলে পরবর্তী আরও যে সরকারগুলো আসবে তারা কিন্তু ওই সংস্কৃতিটা চালু রাখার চেষ্টা করবে মানে প্রতিপক্ষের বিরুদ্ধে। আশা করি বাংলাদেশের মতো জায়গায় বা পৃথিবীর যে কোনো জায়গায় চিরতরে বন্ধ হওয়ার জন্য এটা কঠিন বা শাস্তি হওয়া উচিত। যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল, যারা হুকুম পালন করেছে তাদেরও, এবং যারা হুকুম দিয়েছেন তাদেরও কঠিন শাস্তি। আমার মনে করি যে কমিশন গঠন করা হয়েছে, আপনি যেটা বললেন গুমের, আমি মনে করি এটা খুব একটা ভালো উদ্যোগ। তারা একটা নিরপেক্ষভাবে তদন্ত করবে, সুষ্ঠু তদন্ত করবে। মানে একটা যেহেতু এই সরকার নিরপেক্ষ সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার না, আমি মনে করি তারা এটা নিরপেক্ষ একটা তদন্তের মাধ্যমে এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে, এবং বলা হয়েছে যে এইগুলোর বিচার হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। আদালতে যে প্রসিকিউটর উনিও বলছেন যে তারা বিদেশ থেকে যদি আইনজীবী আনতে চায় সেটা তারা এলাও করবে। যারা বিগত সময়ে যে বিচারগুলো হয়েছে এগুলো এলাও করা হয় নাই, তারা বলছে এলাও করবে, এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বা প্রকাশ্যে তারা স্বচ্ছ বিচার করার মানে চেষ্টা চালাবে। আমি সেই যে প্রক্রিয়াটা যদি অব্যাহত থাকে আমি এটাকে সাধুবাদ জানাই এই বিষয়গুলো। আরো যে বিষয়গুলো, আরো যে কমিশনগুলো গঠন করা হয়েছে, আমি একটু বলিনি, আরো যে কমিশনগুলো গঠন হয়েছে প্রত্যেকটা কমিশনেরই আমি মনে করি একটা ভালো উদ্যোগ। এই কমিশনগুলা সরকারকে একটা গাইডলাইন দিবে। কমিশন কিন্তু মানে আইন করবে না, কমিশন একটা গাইডলাইন দিবে বা সুষ্ঠু তদন্ত বিভিন্ন বিষয়ে তারা মানুষের কথা শুনবে, মানুষের কাছ থেকে বক্তব্য নিয়ে তারা একটা গাইডলাইন দিবে কী কী করা, কী কী সংস্কারের দরকার। এবং বিচার বিভাগের ধরেন বিচার বিভাগ, বাংলাদেশের বিচার বিভাগ হচ্ছে একটা প্রতিটা রাষ্ট্রের জন্য একটা গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের কিন্তু তিনটা অঙ্গ থাকে, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ, মানে আইন পার্লামেন্ট। যে এই যে পার্লামেন্ট তার আইন প্রণয়ন করবে, প্রশাসন তার শাসন চালাবে, এবং বিচার বিভাগ বিচার করবে। কিন্তু বাংলাদেশের বিচার বিভাগটা ছিল প্রশাসনের অধীনে বা প্রশাসনের কথা অনুযায়ী বিচার বিভাগকে সুষ্ঠু বিচার করার জন্য বাংলাদেশে কিছু বর্তমান সুপ্রিম কোর্টে অনেক দুর্বৃত্ত বিচারপতি বসানো হয়েছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডার হিসেবে পরিচিত। এই বাংলাদেশ যদি তাদেরকে এখান থেকে সরানো না হয়, যত কমিশনই গঠন করা হোক, তাদের মাথা কিন্তু ওই জায়গায় কাজ করবে। সুতরাং একটা নিরপেক্ষ বিচারের জন্য সুপ্রিম কোর্টকেও মানে সংস্কার করতে হবে, এবং দুর্বৃত্ত যারা আছে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ বিচারক বসাতে হবে। কোনো নেতা বা দল কেন্দ্রিক নয়, মানুষের জন্য আসলে করতে হবে, সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন। কিন্তু রাজনৈতিক দল যারা আছে, যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, যে তাদের কাছ থেকে কেন আমরা এই ধরনের আশার বাণী কেন শুনতে পাই না, যে দেশের মানুষের জন্য, বা মৌখিকভাবে শুনলেও আমরা সেটার প্রতিফলন আসলে দেখতে পাই না কাজ। না, এটা তো আসলে দেশের মানুষের জন্য হওয়া উচিত, ব্যক্তির জন্য না। আমরা তো এখন দেশের মানুষের জন্য হওয়ার জন্য সামনের দিকে, আমরা তো বেশ 2-3 বছর আগে কিন্তু আমরা 31টা দফা তো না দাবি না, ওটা আমরা 31টা কর্ম পদ্ধতি আমরা নির্ধারণ করেছিলাম। তার ভিতরে পরিষ্কার লেখা আছে, এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতা থাকতে হবে, ভারসাম্য থাকতে হবে, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, মানুষজন ভোট দিতে পারে, দুর্নীতিকে দমন করতে হবে। এসবগুলি আমাদের 31টা যেটা আমাদের ছিল কর্মপদ্ধতি ছিল, এটা বাস্তবায়ন অর্ধেক করলেও বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হতে পারে। সেই আসলে দফাগুলো থাকে, দাবিগুলো থাকে, কিন্তু বাস্তবায়নটা আমরা কিন্তু সেভাবে পাই না। রাজনৈতিক দলের সংস্কারের যে কথাটি আসলে প্রধান উপদেষ্টা বলেছেন, যে আমরা অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি, রাজনৈতিক সংস্কারের জায়গা থেকে জানতে চাইবো বিএনপি নিজেকে আসলে কতটা সংস্কার করতে যাচ্ছে। না, আমরা তো বলে দিয়েছি, আমাদের সংস্কারের পক্ষে তো আমরা বলে দিয়েছি, ইতিমধ্যে বারবার আমরা বলেছি, এখন তো আমরা বলছি। অতীতে যেটা হয়ে গেছে ওইটা না, এই যে বর্তমান বিগত সরকার ছিল, যদি 5 বছর পর একটা সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে কিন্তু যারা যে নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করে দেয় তারা কিন্তু বাস্তবায়ন করতে বাধ্য হয়। এইভাবে হরিহর লুটপাট করতে পারে না, সেইটাই তো অনুপস্থিত। এই যে যেটা বললেন যে সুপ্রিম কোর্টে তো 3টা অঙ্গ, এখানে আপনার নির্বাচন যাদের সংসদ সদস্য তারা বিনা ভোটে হয়, এটা একেবারে ধরেন এটার কোনো সীমারেখা নেই দুর্নীতির, বিনা ভোটের দুর্নীতি। তারপরে আপনার প্রশাসন, এটা আপনার গ্রেপ্তার বান্ধব থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে তারা করে না, তার প্রমাণ দিয়ে গেল শুদ্ধাচারপ্রাপ্ত পুরস্কারপ্রাপ্ত বেনজির আহমেদ, আসাদ আজিজ সহ অনেকেই। আর বিচার বিভাগ, এই বিচার বিভাগ বাংলাদেশের সর্বোচ্চ আদালত,
তারাও এখানে সঠিক বিচার করে না, করলে পরে তারেক রহমানকে নিম্ন আদালতের নির্দোষ খালাস দেওয়ার পরে উচ্চ আদালতে তাকে সাজা এবং 20 কোটি টাকা জরিমানা করতে পারে না। ম্যাডাম খালেদা জিয়ার নিম্ন আদালত 5 বছর সাজা, উচ্চ আদালত 10 বছর সাজা, তাহলে উচ্চ আদালত কোথায় আছে? এই উচ্চ আদালত আমাকে গ্রেপ্তার করার জন্য আইজিপিকে নির্দেশ দিল। আমি যখন হলাম, র্যাব আমাকে ধরলো, সেখানে আমি বললাম, স্বীকার করলাম এইগুলি বলেছে, আমাকে সাজা দিল। কিন্তু পরবর্তী সময় আপিল করা হলো, আমি আপিল করতে চাই না। তখন তো আপিল আমার সাজা কমালো না, আমাকে জামিনও দিল না। অথচ ওই প্রধান বিচারপতি উনি কে ছিলেন? শাহিন সাহেব। উনি এস আলমের দুর্নীতি তদন্ত করা যাবে না উনার বেঞ্চে উনি রায় দিয়ে দিলেন। আমি জেলখান থেকে এসে ওই দিনই বললাম, আমাকে জামিন দেন নাই, আমার আপত্তি নেই, আমার সাজা কমানো তাতে কোনো আপত্তি নেই, আপনার অধিকার নেই, আপনি এস আলমের দুর্নীতি তদন্ত করা যাবে না, আপনার এই পূর্ণাঙ্গ বেঞ্চ থেকে আপনি কীভাবে রায় জানেন? না, ওইটা তো বিচার বিভাগটাই পুরোপুরি, মানে পুরোপুরি বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, আর আইন বিভাগ বলেন, পুরোটাই ছিল এক ব্যক্তি নিয়ন্ত্রণে। কম সময় পাবে একটু যদি অনুমানের কাছে একটু আসি, সেটি হচ্ছে যে রাজনীতির সংস্কারটা এত বেশি জরুরি, জনগণ কিন্তু তাকিয়ে আছে যে তাদের মৌলিক যে অধিকারগুলো রাজনীতির ক্ষেত্রে ভোটের অধিকার সেটি পাওয়া যেন নিশ্চিত হয়, এবং রাজনীতি যারা করেন তাদের সংস্কারটা মানুষ বিশেষভাবে দেখতে চায়। তার সাথে অর্থনীতির বিষয়, বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক অবস্থায় রয়েছে, সেখান থেকে আমরা এই যে লুটপাট হয়ে যাওয়া টাকা পয়সা বা পাচার হয়ে যাওয়া টাকা পয়সা, ব্যাংকিং খাতের যে নড়বড়ে অবস্থা, এসবের সংস্কার আসলে কতটা জরুরি এই মুহূর্তে? বাংলাদেশে আসলে প্রতিটা ক্ষেত্রে সংস্কার জরুরি। রাজনীতি, বাংলাদেশের আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে দলটাকে দুর্বৃত্তায়নের পর্যায়ে নিয়ে গেছিল, মানে একটা দুর্বৃত্তায়নের রাজনীতি সারা। আপনি যে লুটপাটের কথা বলছেন, যে বাংলাদেশের ধরেন বিদ্যুৎ খাতে যে লুটপাটের ইন্ডেমনিটি দেয়, প্রথমে এসে ইন্ডেমনিটি দিছে যে এটা বিদ্যুৎ খাতে কী খরচ হবে কী না হবে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, একটা আইন করে দিছে ইন্ডেমনিটি, মানে ইন্ডেমনিটি দিয়ে তারা লুটপাটটা করছে। তো এখন যে দেশের মানে কাজ শুরু করার আগে ইন্ডেমনিটি দেয় আইন করে, যে এই আইন এখানে যত টাকা খরচ হবে কি হবে এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, কোনো আদালতে যাওয়া যাবে না। তা আপনি চিন্তা করতে পারেন, প্রথম ইন্ডেমনিটি দিয়ে তারা লুটপাট শুরু করেছিল। সেই লুটপাট আমরা জানি ব্যাংকের টাকা কত হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা, শুধু না লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। কারা পাচার করছে? একটা সিন্ডিকেট। এটা কিন্তু আপামর জনগণ বা অন্যান্য মানুষ পাচ্ছে। একটা সিন্ডিকেটের হাতে, একটা কোম্পানির হাতে, এক ব্যক্তির হাতে 7টা ব্যাংক তুলে দেওয়া হয়েছিল। আপনি জানেন ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকে কীভাবে জোর করে, মানে ইসলামী ব্যাংকের তারা তো বলছে তাদের কাছে জোর করে তারা ইসলামী ব্যাংক এক ব্যক্তির হাতে তুলে দেওয়া হচ্ছে। একই কোম্পানির হাতে বা একটি ব্যক্তির হাতে 7টি ব্যাংক যারা দিয়েছে, বা এই ব্যাংকগুলোকে প্রতিটা ব্যাংক ফতুর করা হয়েছে। তো বাংলাদেশে যে লুটপাটের কারণে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় তো এখন জানে মানে অবস্থা মানুষ দেখতে পাচ্ছে। মানে বাংলাদেশটাকে যে এই যে এখন সংস্কারটা করতে হলে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আপনার সংস্কারের দরকার, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার দরকার, প্রতিটা রাজনৈতিক দলের সদিচ্ছা দরকার। তাদের নিজেদের মধ্যে যারা যদি কেউ দুর্নীতি করে, নিজেদের মধ্যে যদি কেউ চাঁদাবাজি করে, নিজেদের মধ্যে যদি কেউ মানে ঘুষ নেয়, এগুলোকে একটু মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সিস্টেম আনা দরকার। প্রত্যেকটা বাংলাদেশের প্রশাসনে যে সিস্টেমগুলো ভেঙে ফেলা হয়েছে, কোনো সিস্টেম নাই। বললাম না, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ সবই হচ্ছে এক ব্যক্তি নিয়ন্ত্রণ ছিল। কারা এমপি হবে, কারণ ভোট দরকার নাই তো, এক ব্যক্তি মানে সবাইকে ঠিক করে দিত কারা কারা এমপি হবেন। তারা এমপি হয়ে গেছে, ভোট লাগে না, বাংলাদেশের মানুষের ভোটের প্রয়োজন পড়ে না। বিচার কি হবে, তারা বিচারের প্রধানমন্ত্রী বা সরকারের যে শীর্ষ বিচারে তার ইচ্ছা অনুযায়ী রায় হতো। শুধু তাই না, কেন হতো এটার জন্য শুধু ওই যে তার বিচার বিভাগেরও নিজেদের, যেহেতু বাংলাদেশের বিচার বিভাগ একসময় কিছুটা স্বাধীন ছিল, একসময় প্রধানমন্ত্রীকে রং হার্টেড বলার মতো বিচারক ছিলেন, কিন্তু বাংলাদেশের পরবর্তীতে আমরা দেখছি, আমি আমার দেশে যখন কাজ করি বা আমার দেশে যখন বিচার বিভাগ নিয়ে রিপোর্টের কারণে আমাকে কিন্তু সাজাও দেওয়া হয়েছিল। কেন সাজা দেওয়া হয়েছিল? না, আমি এটা একটু বলে দিতেছি, 70 রিপোর্ট লেখার কারণে এই আমরা যখন এইভাবে 6 জন বিচারক ছিল, মানে অ্যাপিল বিভাগের, বলেছিল আমাদের নিউজের, আমরা যখন শুনানি করতে গেছিলাম, আমরা যখন আমাদের ডকুমেন্টস দিলাম, আদালত, সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট বলে যে ট্রুথ ইজ নো ডিফেন্স। তাহলে ডিফেন্সটা কি? অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল্লাহ নোমান। একটা সেকেন্ড, আমি আসিফ নজরুলের কথা বললাম না, জি, উনি বলেছেন যে আওয়ামী লীগের ভোট করার অধিকার আছে, রাজনৈতিক অধিকার আছে। আমি পরিষ্কার করে বলতে চাই, কবরের মাটিও শুকায় না, রক্তের দাগও মুছে যায় নাই। গণহত্যাকারী দলকে নিয়ে এত দরদ কেন?
অসংখ্য থেকে কিন্তু ধন্যবাদ। সরে আসতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হোক আমাদের এই বাংলাদেশ, জনগণের জন্য রাষ্ট্রের সকল পরিকল্পনা হোক জনগণের মঙ্গলের জন্য, সেই প্রত্যাশা আমরা রাখছি এবং সেই সাথে মুক্ত গণমাধ্যমের চর্চা আরও বেশি বৃদ্ধি পাক, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখান থেকে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।